সিয়ামের এমন সুন্দর কবিতা শুনে আহাদ বলে, ভাই, তোর প্রতিভা তুই ফুটিয়ে তুলিস না, নাড়িভুড়ির মধ্যে লুকিয়ে রাখ। জুতোর বড়ই দাম, নোবেল বানাতে সমস্যা হবে আমাদের। আমান বলে ওঠে। আহাত, সত্যি কথা বলিস না, সিয়াম কষ্ট পাবে। চোখ দুটো ছলছল করছে আদ্রিতার, কলিজা কাঁপছে, গলা শুকিয়ে আসে, হাঁসফাঁস লাগছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা হয়ে আসছে। নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না। বিশাল মনিটরের স্ক্রিনে কার্টুন চলছে, সেখানে দেখাচ্ছে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে, গাড়ির পেছনে একটা সাদা রঙের বেড়াল দৌড়াচ্ছে, তার পেছনে একটা ছেলেটা গাড়ি ধরে ফেললো, আর বিড়ালটা এলোমেলো দৌড়াতে থাকলো। একটা সময় বড় একটা গাড়ি আসলো, বিড়ালটিকে ধাক্কা দিল, ছিটকে পড়ল বিড়ালটা। গাড়ি ধরে রাখা ছেলেটাও গাড়ি ছেড়ে দিল, সেও গড়িয়ে পড়ল রাস্তায়। তারপর মৃত বিড়ালটিকে কোলে নিয়ে কাঁদতে থাকলো। এমন দৃশ্য দেখে আদ্রিতা ঠিক বুঝতে পেরেছে এই ঘটনাখানা বাস্তবে ঘটেছে, তার সাথেই ঘটেছে। তার অ্যানি আর নেই। সিয়াম ভাই তার জন্য নিজের জীবনের পরোয়া করেনি। আদ্রিতা দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। আবার আপনি আপনি আমার অ্যানিকে বাঁচাতে পারলেন না? আপনার না এত ক্ষমতা, আপনি না এত বড় মানুষ, তাহলে সামান্য একটা বাচ্চাকে বাঁচাতে পারলেন না আপনি? আমি তো নিশ্চিন্তে দিন পার করছি, ভাবছি আমার অ্যানি সুইজারল্যান্ডে ঠিকঠাক আছে, আমি আপনার কাছে গেলেই তাকে আমি দেখতে পাবো, ছুঁতে পাবো। আবরার আদ্রিতার পাশে বসে পড়ে হাঁটু মুড়ে, হাত রাখে আদ্রিতার কাঁধে। ডোন্ট ক্রাই পাখি, ডিসকাস্টিং লাগে আমার। আদ্রিতা চোখের পানি মুছে নেয় হাতের উল্টো পিঠে, তাকায় আবরারের মুখপানে, ইচ্ছে করে জাপটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে, কিন্তু সেটা করে না, বরং সুন্দর পুরুষালী হাতখানা আঁকড়ে ধরে আবদারের স্বরে বলে, ঠিক আছে, কাঁদবো না, শুধু একবার বলুন আমাকে চাই আপনার। আদ্রিতার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে আবরার জবাব দেয়, ইয়েস, তোমার জন্যই। বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে, তাহলে সব ছেড়ে দিন, আমার হয়ে থাকুন, শুধু ভীষণ সাধারণ হয়ে। আমাদের ছোট্ট একটা ঘর হোক, সেখানে বিলাসিতা থাকবে না, অঢেল টাকা থাকবে না, কোনো শত্রু থাকবে না। বাংলাদেশের কোনো এক প্রান্তের ক্ষুদ্র একটা শহরে ছোট একটা বাড়ি বানাবো, আর 5টা সাধারণ মানুষের মতো অল্প কিছু একটা রোজগার করে এনে দিবেন আপনি আমায়। ডাল ভাত রান্না করে আপনার জন্য অপেক্ষা করব আমি। আদ্রিতা জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু আবরার কোনো জবাব দেয় না। আদ্রিতা আরও একটু শক্ত করে চেপে ধরে আবরারের হাত, পুনরায় বলে, আমার হয়ে থাকুন না আপনার, খুব সাধারণ হয়ে বাঁচবো আমরা। পরন্তু বিকেলে আপনার হাত ধরে কিছুটা পথ হাঁটবো, ছুটির দিনে আপনার সঙ্গে গোটা শহর ঘুরে বেড়াবো। রাস্তার ধারে আগাছায় বেড়ে ওঠা সাধারণ ফুল আমার হাতে দিয়ে বলবেন ভালোবাসি, ব্যাস আর কিচ্ছু চাই না আমার। আদ্রিতার কথায় একটু হাসে আবরার। আদ্রিতা থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর দু হাত আদ্রিতার দুগালে রেখে কপালে চুমু খেয়ে উদাস স্বরে জবাব দেয়, তোমার মতো থাকতে আমি খুব চাই, আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। আবরারের কঠিন কথা বুঝতে পারে না আদ্রিতা, শুধু এইটুকু বুঝতে পারে আবরার থাকবে না, তাকে বেঁধে রাখতে পারবে না। থাকবেন না আমার সাথে? আমি বেপরোয়া ঘোড়া পাখি, তুমি সংসারে বাঁধনে বাঁধতে পারবে না আমায়, আর আমার থেকে মুক্তিও পাবে না। আপনার অনেক শত্রু আবরার, টনি ছাড়বে না আপনাকে, আমার বাবাও আপনাকে ছাড়বে না। প্রসঙ্গ পাল্টে আবরার বলে, পাখি, একটা গান শুনবে? ইউ নো হোয়াট, কলেজ লাইফে অনেক গান গাইতাম, গিটার বাজিয়ে বন্ধুদের আড্ডা জমাতাম। ওয়েট আ মিনিট, গিটার নিয়ে আসছে, তুমি গান শোনাবো। আবরার চলে যায়, নিজের রুমে গিয়ে আলমারি থেকে পুরনো গিটার খুঁজে বের করে এবং সেটা নিয়ে ফিরে আসে আদ্রিতার কাছে। পাশে বসে গিটারের সুর তোলে। অনেক দিন চর্চা করা হয় না, তবুও ভালোই সুর তুলতে পারে। সেই সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে, ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তারও তো গেছে স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি।
ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার। পিটপিট করে চোখ খুলতে নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করে এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে বসে বসে ঘুমোচ্ছিল। আদ্রিতার যতদূর মনে পড়ছে তার সাথে আবরার ছিল, গান শোনাচ্ছিল তাকে। গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারেনি সে। আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে কোথায় গেল সে। আর গেলই যখন আদ্রিতাকে ডেকে তুলল না কেন? হিরোদের মতো কোলে করে খাটি শুইয়ে দিতেও তো পারত। মুখ বাঁকায় আদ্রিতা, চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢোকে। চটচল দিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে, ব্রেকফাস্ট বানাতে হবে। নিশ্চয়ই মা একা একা কিচেনে রয়েছে। আদ্রিতার ভাবনাই সত্যি হলো, আতিয়া বেগম ময়দার ড্রো বানাচ্ছে। গুড মর্নিং মা। কি যে করিস তুই, এত দেরি করলি কেন? আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয়। তোমার ছেলে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। আতিয়া মনিন হাসে। ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। তা তোকে যে কাজ দিয়েছিলাম। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, তার সঙ্গে চলে যাব আমি। তোমার ছেলে এখানে থাকবে না, সে নিজেকে বদলাবেও না, যেমন তেমনই থাকবে। একটা হাতি জন্ম দিয়েছো তুমি, সারাক্ষণ শুধু হম্বিতম্বি করবে আর ধমকাবে। এত রাগ কোথা থেকে আসে তার? তুই এবার ভালোবাসা দিয়ে রাগ কমিয়ে দিস। লাজুক হাসে আদ্রিতা, মনে মনে বলে। তোমার হাতির ছেলের রাগ কমাতে গেলে আমাকে চুমু খেয়েই হাতভরা করে ফেলবে, বেপরোয়া একটা। শুধুমাত্র আদ্রিতার জন্য বাংলাদেশে আসেনি আবরার, তার পার্সোনাল কাজও ছিল। তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খুলতে চাচ্ছে। আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে, গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি। তার জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগেই, সেখানেও বিল্ডিং উঠেছে। আজকেই কাজের সমাপ্তি হবে। আবরার, আমান, আহাদ এবং ইভান সেই বিল্ডিংয়ের সামনে থাকা একটি রেস্টুরেন্টে বসে আছে। সকলের সামনেই কফি রাখা, বাট কেউ হাতে নিচ্ছে না। বাংলাদেশের সব থেকে বড় ব্র্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে, সেই ব্র্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে। সে টনির শালা। ইতোমধ্যেই জেনেছে আবরার টনির সঙ্গে ঠিক কী কী করেছে। তো মিস্টার আবরার তাসকিন, আপনি যা করেছেন তা ঠিক করেছেন? আপনি বোধহয় জানেন না, সুইজারল্যান্ডে আবরার কোম্পানিতে আগুন লেগেছে। জলে তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে। দুটো ব্যাপারে আপনার তাসনিন ভীষণ পজিটিভ। 1, আদ্রিতা চৌধুরী। 2, তাসনিন ফ্যাশন হাউস। এই দুটো জায়গায় হাত যারা দেবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের শেষ করে দেবো আমি। লোকটা ভীষণ মজা পেল বোধ হয়, ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে। ওয়াও, তাই? বাট এই দুটো জায়গা যে হাত দেওয়া হবে, অলরেডি তাসকিন ফ্যাশন হাত জ্বলছে, এবার আদ্রিতা। বাকিটা শেষ করতে পারে না সে। ছুঁয়ে দেখা, জাস্ট তার দিকে তাকিয়ে দেখ, দুনিয়া দেখার স্বাদ মিটে যাবে। আবরার তাসনিন বড্ড হিংস্র, বাজ পাখির চেয়ে হিংস্র, শুধু তার পাখির ব্যাপারে। শি ইজ মাইন। চলে যায় আবরার, তাকে অনুসরণ করে পেছন পেছন যেতে থাকে চার বন্ধু। আবরার জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল। সিয়ামের চোখে টলমল করছে পানি, যখন তখন গড়িয়ে পড়বে। আবরার তার কাঁধে হাত রাখে। সুইজারল্যান্ড ব্যাক করবো আমরা। মাকে সঙ্গে নিবি? আমানের প্রশ্নের জবাব দেয় না আবরার, নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয়, তারপর চলে যায় নিজ গন্তব্যে। ওরা চার বন্ধু গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদ্রিতার বরাবরের ইচ্ছে ছিল স্লিভলেস ব্লাউজ এর সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে। 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবে, কানে বড় ইয়াররিং, ভারী মেকআপ আর ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। রুমখানাও বেশ সাজানো থাকবে, বিভিন্ন রঙের ক্যান্ডেল, তার সাথে তরতাজা গোলাপ এবং রজনীগন্ধা ফুলের কম্বিনেশনে সাজাবে। আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন। ঠিক যেভাবে সে সাজতে চেয়েছে, কক্ষ ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। এই মুহূর্তে সুন্দর রুমখানায় দাঁড়িয়ে আছে আদ্রিতা। রুমের মাঝখানে রয়েছে ছোট্ট টি টেবিল, তার উপরে লাল রঙের কেক, পাশেই চাকু। আবরার আসলে কেক কাটতে বলেছে সিয়াম। রুমে হালকা ভলিউমের গান বাজবে। যদি মনটা চুরি করি, তোমার মন আকাশে ওড়ি, তবে দেবে কি ওই পরানি ছাই। যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি, হবে কি আমার পুরো চাই।
গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করেই নিজের মনের মতো করে সেজে নেয় সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে দেখতে থাকে বারংবার, আর মিটিমিটি করে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে, আবরার আজকে আমায় দেখে বলবে, পাখি, you're looking so hot. I cannot control myself. তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। আদ্রিতা চমকায়। আবরার আসবে সে জানত, কিন্তু এখনই আসবে জানত না, তার জন্যই চমকেছে। কিন্তু আবরারকে দেখে চমকগুলো বেড়ে যায়, কেননা মহারাজা পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখল আদ্রিতা। ফর্সা বর্ণের আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠেছে, চুলগুলো জেল দিয়ে সেট আপ করা, পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো, ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াচ ঝুলছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। চোখ দুটো আদ্রিতার পানে আবদ্ধ। ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা। আদ্রিতার দৃষ্টি ফেরায় না, নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখপানে। আজকে এত অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে? কেন নজর ফেরানো যাচ্ছে না? আবরার আদ্রিতার সামনে এসে দাঁড়ায়, ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, Adrita, you'll be the mother of my child. ধ্যান ভাঙে আদ্রিতার। নড়ে চড়ে কপাল কুঁচকায় লোকটা তাকে মা হওয়ার প্রপোজাল দিয়েছে, মানে বাচ্চা চাইছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার। মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তার থেকে জবাব না পেয়ে আবরার পুনরায় বলে, একটা ছোট্ট আনে গিফট করবে আমায়। জানি তোমার বয়স কম, বাট আই নিড আ লিটল প্রিন্সেস। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে। আবরার ওই আবরার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, তারপর ঠোঁটের ওপর আঙুল রেখে ফিস করে বলে, ওই হ্যাঁ না, আসলে এসব বলে কিছু হবে না, আমার বেবি লাগবে মানে লাগবে। আদ্রিতার নিজের ঠোঁটের ওপর থেকে আবরারের হাত সরিয়ে দেয় এবং দুহাতে লম্বা হাতির গলা জড়িয়ে বলে, মিস্টার হাতি, আমারও বেবি চাই। ওই হ্যাঁ না, আসলে এসবের মানেই হচ্ছে সম্মতি। মেয়ে মানুষের লজ্জা বেশি তো, বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝে নিতে হয়। আবরার কপাল কুঁচকে বলে, ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেট হওয়ার জন্য রেডি থাকো? আদ্রিতা দাঁতে দাঁত চেপে তাকায় আবরারের মুখপানে। ইচ্ছে করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আদ্রিতাকে রাগ করতে দেখে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয়, তারপর বলে, ওকে, কিছু বলছি না আর। তারপর কোলে তুলে নেয় আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, লুকিং সো হট। আদ্রিতা জবাব দেয় না, মুখ লুকায় আবরারের বুকে। তাকে বিছানায় শুইয়ে দেয় আবরার। লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। সাউন্ড বক্সের গান চেঞ্জ করে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, লিখব তোমার হাতে এ আমি আমার মরণ। এই গানটা চালিয়ে দেয়। তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে। অনেক কথা হয় দুজনার, তার মধ্যে মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই এক কথাগুলো। এখানে শান্তি মিলে আমার, আমার জান, আমার পাখি। আই লাভ ইউ সো মাচ। সকালটা কারো জন্য সুন্দর, হয়তো কারো জন্য অসুন্দর। নতুন সূর্য কারো জীবনে রাঙিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে। দিনের চকচকে আলো কারো কাছে মিষ্টি লাগে তো কারো কাছে তেতো। আদ্রিতার সকালটা শুরু হয় একরাশ ভালো লাগা এবং পূর্ণতা নিয়ে। চোখ খুলতেই হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধে নাকে লাগে। তার সাথে মিশেছে সুমুখ পারফিউমের ঘ্রাণ, একদম নাকে লাগছে। মনে হচ্ছে আবরার তাসনিম নামক মানুষটা আষ্টপৃষ্টি জড়িয়ে ধরে রেখেছে তাকে। অবশ্য জড়িয়েই রেখেছে, কেননা আবরারের শার্টখানা আদ্রিতার গায়ে। প্রিয় পুরুষ, আমার সকালটা রাগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা। পরপরই আড়মোড়া ভেঙে উঠে বসে। গোটা কক্ষে নজর বলে না, কোথাও জনাব নেই। অবশ্য থাকার কথা না। আবরার তাসনিম সকালবেলা বিছানায় থাকবে। আদ্রিতা ঘুম থেকে উঠিয়ে তার মুখখানা দেখবে। ও মাই গড, এটা তো হাতের চাঁদ পাওয়ার থেকেও বড় ব্যাপার। আদ্রিতা, আদ্রিতা, জলদি আয় মা, তোর রান্না করতে হবে। আবরার এক্ষুনি বাসায় ফিরবে। আদ্রিতা বেগম এর কণ্ঠস্বর ভেসে আসে। বড়ই ব্যস্ত গলা তার। আদ্রিতা তার স্বপ্নে বিভোর থাকে না। চটজলদি বিছানা ছেড়ে নেমে পড়ে। চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে। ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে কক্ষের এক কোণায় রেখে দেয়। ক্যান্ডেল জ্বালানোর জায়গাগুলো মুছে ফেলে দ্রুত। তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে। আজকে আবরার তাসনিম নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরা যাক, দেখি জনাবের কেমন রিয়াকশন হয়।
এই তো ভোরবেলা ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগমের কক্ষে ঢোকে। আতিয়া তখন নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি। বুদ্ধি হওয়ার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি, তার কাছে তো নয়ই। আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়, শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে নেয়, তারপর মাথা নিচু করে। আম্মু, আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে। আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে। শেষ কবে আম্মু ডেকেছিল আবরার? তার বাবার মৃত্যুর দিন। মৃত বাবার মুখ পানে তাকে উচ্চস্বরে বলে উঠেছিল, আম্মু তুমি আমার আব্বুকে মেরে ফেলেছো। ব্যাস, তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাকখানা শোনার। মাকে এভাবে চুপ থাকতে দেখে আবরার নিজের হাত ঘড়ির পানে তাকায়। সময় দেখে পুনরায় বলে, আম্মু আম সরি, তুমি অনেক কষ্ট দিয়েছে, মাফ করে দিও আমায় প্লিজ। আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ওঠে। দু হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। আবরারের বুকে মাথা রেখে বলে, তুই আমাকে ছেড়ে যাস না আবরার, আমি তোর সাথে থাকতে চাই আব্বা, তোকে দেখেই মরতে চাই, ছেড়ে যাস না বাপ। আবরার মায়ের মাথায় হাত বোলায়, কিন্তু কিছু বলতে পারে না। ছেলে থেকে জবাব না দিয়ে পুনরায় আতিয়া বেগম বলে, আমায় দূরে সরিয়ে দিস না আব্বা, আমি বাঁচবো না। এবার আবরার থেমে থেমে বলে, আমি আছি। ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই, তবে যখনই আবরার আম্মু বলে ডেকে ওঠে তখন তার হুঁশ ফেরে। আবরারকে ছেড়ে আঁচলে মুখ মুছে নেয়। আবরার একটু হাসার চেষ্টা করে বলে, আম্মু যাচ্ছি আমি। আচ্ছা যা, জলদি আসবি কিন্তু, আমি তোর পছন্দের সব খাবার রান্না করব আজকে। আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে নেয় কক্ষ থেকে। কয়েক পা এগিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। আম্মু আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আতিয়া বেগম হাসে। আমি জানি শোনা। আসছি, হ্যাঁ আসছি আমি। এবার আর পেছনে ফিরে তাকায় না আবরার, বড় বড় পা ফেলে এগিয়ে যায়। যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায়, আর দেখা যায় না। দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে। মানুষটা একজনই। ইলিশ মাছের লেজ ভর্তা, পাতলা ডাল, করলা ভাজা, গরুর মাংস, গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি, পায়েস, পোলাও, শ্যামাই আর রসমালাই সবই আবরারের পছন্দের। আতিয়া এবং আদ্রিতার রান্না শেষ হতে হতে 11টা বেজে যায়, কিন্তু এখনও আবরারের আসার নাম নেই। পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে, আদ্রিতা একটা কল করে দেখ তো এখনো আসছে না কেন, জলদি আসবে বলেছিল। আদ্রিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখানা হাতে নেয়। জল্লাদ হাতি লেখা নম্বরখানায় কল করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। সে ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আদ্রিতার কপালে ভাঁজ পড়ে। যদিও আজকে প্রথম সে আবরারের নাম্বারে কল করল, কিন্তু বন্ধ কেন বলছে। এবার সিয়ামের নাম্বারে কল করে, ওই একই অবস্থা, এটাও বন্ধ। আদ্রিতা ভয় পায়, বুকের ভেতরটা টিপ টিপ করতে থাকে, মন কুড়াচ্ছে। আবরার চলে যায়নি তো? তাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে গেল সে? গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা কাঁপতে শুরু করে, নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না। মাথায় চক্কর দিয়ে ওঠে, এখনই বোধহয় পড়ে যাবে, হলেও তাই। আঁখি পলক বন্ধ করে ঠাস করে পড়ে যায়। সামনে একটি টেবিল ছিল, সেটার উপরে মাথা পড়ে। অবচেতন আদ্রিতার ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আপনারা আমাকে রেখে যাবেন না প্লিজ, আমি মরে যাব। আরিফের মুখোমুখি বসে আছে আবরার। দুজনের মাঝখানে একটা টেবিল, সেই টেবিলের ওপরে রয়েছে কিছু পেপার। টনি এবং ইমাকেও এখানে আসতে বলা হয়েছে, আসছেও তারা। মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে। আসলেই কথা শুরু করবে। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করছো না আবরার, ভুল করেছো। আবরার একখানা সিগারেট ঠোঁটের ভাগে গুজে নিয়ে লাইটের সাহায্যে আগুন জ্বালাতে জ্বালাতে বলে, ইয়েস, অ্যান্ড এবং ভুল আমি বারবার করতে চাই। তখনই টনি এবং ইমা চলে আসে। টনি এগিয়ে এসে আবরারকে কিছু বলতে চায়। আবরার ঠোঁটের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে টনির কপালে। চিৎকার করে ওঠে সে। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, আরিফকে কাচুমাচু হয়ে বসে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, রাস্কেল, আপনার তাসরিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে, সাইলেন্স থাকতে হবে, ক্লিয়ার? টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায়। আবরার ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টনি। পড়ে যায় ফ্লোরে, তবে আওয়াজ করে না। আবরার নিজের জায়গায় বসে।
পেপারের দিকে ইশারা করে বলে, আদ্রদের সব প্রপার্টি এতিমখানা দান করে দেওয়া হয়েছে। জাস্ট আপনার একটা সাইন লাগবে। আরিফ কপাল কুঁচকে বলে, আমি সেই। বাকিটা বলার আগেই আবরার বলে, শালা তুই সাইন না দিলে আঙুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। এবার টনির পানে তাকিয়ে বলে, সিয়াম, এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না, এই টুনটুনে কেটে দে, গোটাটা কাটবি না, বেঁচে থাকে যেন। আমান ভাবছি একটা পানের দোকান দেব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকালটা সুন্দর, আকাশে মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসে না। ঠান্ডা হাওয়া বইছে, জুরিখ নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে, দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে নিয়ে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আবরারও। সে পিঙ্ক রঙের হুডি চাপিয়েছে গায়ে, মাথায় হুডির টুপি এবং হাত দুটো পকেটে পুরে আনমনে হাঁটছে। বাকি চারজন পিছনে। আমান বাদামের খোসা ছাড়িয়ে মুখে পুড়তে পুড়তে বলে, পানের দোকান কেন? গাজার দোকান দে। না রে শালা, পান সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল নাই, তো একটা পানের দোকান দিলাম। সুন্দরীদের ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম, দু একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এতে পানের মতো সুস্বাদু খাবারের প্রমোট করা হয়ে গেল, সাথে আমার কবিতাও শোনানো হলো। আহাত হতাশ স্বরে বলে, ভাই তুই তোর ভাঙা। বাকিটা শেষ করার আগে সিয়াম কবিতা আবৃত্তি করতে শুরু করে, ওহে সুন্দরী খাবে কি পান, জর্দা দিয়ে বানিয়েছি একটুখানি খান, ভালো না লাগলে দিয়ে যান চুমু, আর ভালো লাগলে চলুন প্রেম করি। ইভান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতা খুলে পেটাবে তোকে, আর না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগে দেখতে পায় একটা মেয়ে ধাক্কা খেলো আবরারের সঙ্গে, পড়ে গেল নিচে। আবরার ভ্রু কুঁচকে মেয়েটার পানে তাকায়। আমান দৌড়ে আসে, মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে, আর ইউ ওকে? মুস্কি হাসে মেয়েটা, আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েস আম ওকে। আবরার তাসনিম, আপনাকে চিনি আমি। নাইস টু মিট ইউ, আম তিশা। আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। তিশা অপমানিত হয়, হাসি মাখা মুখখানা মুহূর্তেই চুপসে যায়, তাকিয়ে থাকে আবরারের চলে যাওয়ার পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আপনার বন্ধু আপনার একটু পাগল টাইপের, বাদ দিন ওর কথা। আপনি কোথায় থাকেন? তিশা আঙুল তুলে দেখায়, এই যে জুরিক নদীর ব্রিজ, ওই পাশে উঁচু বাড়ি দেখা যাচ্ছে, সেইখানেই থাকি। ওয়াও, নদীর এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার। আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আবরার নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, মাথা থেকে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালের ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। 3 মাস হবে চুল দাঁড়িয়ে সেট আপ করে কাটা হয় না, কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের কারে, পরপরই আরেক ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকে, বৃষ্টি তো হওয়ারই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি মন্দ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু আবরার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়, পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে, আবরার তাসনিম প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক, কাঠফাটা রোদ্দুরে যান যায় যায় অবস্থা। গাছপালা, নদী নালা সহ মানুষগুলো বোধহয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। আদ্রিতা তার 2 বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয়, তাই 3 বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, ঈশা বলে, বালের হট নিউজ, এসব তো আগেই জানি আমি। 1 মাস যাবৎ আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন, আবরার তাসনিম ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশনে পার্টিসিপেট করবে। ভাই বুঝতে পারছিস কি হতে চলেছে? আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে, পা জোড়া থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তেই থেমে যায় আদ্রিতা। সে ব্যথা পেলে তার কি, যা খুশি করুক। যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে, তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রোদ্দুরে খা খা করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে।
আসমানে এক টুকরো কালো মেঘের দলা দেখা দেয়। সেখানে হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে জমিনে, ব্যাস কয়েক ফোঁটাই। তারপর আবারও আসমান পরিষ্কার, মেঘের দলাখানা উড়ে উড়ে গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে, এক ফোঁটা বৃষ্টির পানি এখনও রয়ে গিয়েছে তার হাতে। বাসায় ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল, থালা বাসন ওমনি রয়েছে, সেগুলো ধুয়ে মুছে গোসল করতে হবে। আতিয়া বেগমের শরীর ভালো নেই, কয়েকদিন হবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে আছে। ডক্টরের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবেই ফেলেছে আজকের রাতটা দেখবে, না কমলে সকালে অন্য ডক্টরের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগমের জন্য খাবার বেড়ে আতিয়া বেগমের কক্ষে যায়, দেখে তিনি বসে বসে বই পড়ছে। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল? আদ্রিতা কথা বলে না, চুপচাপ খাটের উপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগমের থালা এগিয়ে দিয়ে নিজের প্লেটে হাত দেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দ আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে, তুমি কেন রান্না করতে গেলে? আমিই করতাম। আজকে জ্বর কমেছে, শুয়ে থাকতে ভালো লাগে না। আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে, সবই গরম করে এনেছি আমি। আবরারের কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্যই চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এটো থালা বাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে, কষ্ট তারও হয়। আবরার কেন চলে গেল তাদের একবার বলেও গেল না। এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, এখন রোজ দেখতে ইচ্ছে করে। বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে, ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে। মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ইস, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলে মেয়ের মুখখানা দেখতে পারত। রাত 12:05। আদ্রিতা পড়ালেখা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই ফোনখানা বেজে ওঠে। আরিফ কল করেছে। বাবার সাথে কথা বলতেই ইচ্ছে করে না। ইদানিং সব সম্পর্ককেই তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকেলে রাতে, যেন মেয়ের সাথে কথা না বললে তার ভালো লাগে না। ইমা ডনের সাথে সুইজারল্যান্ড চলে গিয়েছে, আর আরিফ তার 2 বাচ্চা নিয়ে বাংলাদেশেই রয়ে গিয়েছে। আবরার তাসিনের ফ্যাশন হাউসে জব নিয়েছে। কলখানা বাজতে বাজতেই কেটে যায়, হাফ ছেড়ে বাজে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করতেই পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখেই বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তোলে। হ্যাঁ বাবা বলো। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঁঝালো গম্ভীর স্বর। ফাক পপ, হারে ডাক ইডিয়েট। চমকায় আদ্রিতা, বুকের ভেতরটা কেঁপে ওঠে, এক লাফিয়ে উঠে বসে। পুনরায় আবরার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানে তালা ঝুলিয়ে দেব। আমাকে ইগনোর করিস? আদ্রিতা শুকনো ঢোক গিলে ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। স্পিক আপ ননসেন্স, অ্যান্সার মাই কোয়েশ্চেন। আবরার ধমকে বলে ওঠে। আদ্রিতা চমকায়, বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে, ইচ্ছে করে বলতে, আপনার কেন চলে গেলেন? কেন আমায় ছেড়ে চলে গেলেন? আমি ভালো নেই, আপনাকে ছাড়া বাঁচতে পারছি না। আমি প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকবো, তবুও আপনি আসুন, আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি? কথা বলছো না কেন? স্পিক আপ জান। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা লাল রঙের বাটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে এরোপ্লেন মোড দিয়ে রাখে, যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে, নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়, কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেগে ধরে। কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না। ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাঁসফাঁস করতে করতেই রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবে সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এ কেমন জীবন?
ইদানিং একটা গান বড্ড ভালো লাগছে আদ্রিতার। খুব বেশি মন খারাপে কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে। এ কেমন জীবন আমার কাঁধে আমি সইতে পারছি না। বোকারে মন আবেগে বাঁধে আমি কইতে পারছি না। এ কেমন ভালোবাসা সইতে পারছি না। মায়া মায়া মোহমায়া ভেতর আমি কে আমি কে আমি কে তোর। আবরার নিজের হাতে থাকা ফোনখানা শূন্যে ছুঁড়ে ফেলে। মুহূর্তে দেয়ালে লেগে ভেঙে 3-4 খণ্ড হয়ে যায়। তাতেও যেন তার রাগ কমল না, বরং বেড়ে গেল। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগেই বাইক রেসে জিতে এসেছে, আহত হয়েছে কিছুটা, হাত এবং কপালের ক্ষতর চিহ্ন, রক্ত ঝরছে এখনও, চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এই মুহূর্তে হাতে প্রেশার পড়তে পুনরায় ব্লিডিং হওয়া শুরু করে। চোয়াল শক্ত করে ফেলে আবরার। ব্যথাকে কঠিন স্বরে গালি দেয়, যেন বিশাল বড় শত্রু। তারপর বিছানা হতে নেমে দুপা এগিয়ে আসে, টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে। সাদা রঙের আলো বড্ড জ্বালাচ্ছিল চোখ লেগে। আইবার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে সাজানো পারফিউম, হেয়ার প্রোডাক্ট, মেল ফেস ওয়াশ সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানে। মুহূর্তেই সে সবও ফেলে দেয়। শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত হানে। শক্ত ঘুষিতল মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় আয়নাখানা। কিছু সংখ্যক কাজ আবরারের হাতের উল্টো পিঠিয়ে বিঁধে পড়ে, গলগল করে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু সেদিকে মনোযোগ নেই আবরারের। ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার টুকরোর পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, অ্যাটিটিউড যখন দেখাবি তখন দুটো কবর খুঁড়ে রাখিস। হাসপাতালের বেডে পড়ে আছে টনি। পুরোপুরি সুস্থ নয়, তবে এখন একটু হাঁটাচলা করতে পারে। টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং 2 স্ত্রী ইমা আর শৌলি। ইমাকে শৌলি মেনে নিতে পারেনি, তবে স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতে বলতেও পারেনি। তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার। টিশান বাবার হাত ধরে বলে, পাপা তুমি বললে আবরার। বাকিটা শেষ করার আগেই টনি বলে, ধ্বংস করে দিব আবরারকে, জানে মারবি না, ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর। টিশান মাথা নাড়িয়ে সায় জানায় আবরারের ধ্বংস সেও দেখতে চায়। আবরার তাসনিন নামটাকে সুইজারল্যান্ড শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান। আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো, একা বাসায় থাকতে ভালো লাগে না তার। সেজন্যই চৌধুরী হাউজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পরে আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে ওই বাড়ির উদ্দেশ্যে বেরোবে। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয়েছে আদ্রিতার। বড্ড তাড়াহুড়ো রাস্তা পার হচ্ছিল, তখনই একটা দ্রুত গতির গাড়ি চলে আসে তার সামনে। ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে। একা একা বাঁচে না, বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায়। বড্ড ভয়ার্থক ছিল আসিফের মুখশ্রী। আদ্রিতাও ভয় পেয়েছিল, কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায়। বলে, আপনি এখানে? আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয়, ভার্সিটি যাচ্ছি, আমার সঙ্গে চলো। না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, তুমি একাই যেতে পারবে, তবুও আমার সঙ্গে চলো। গাড়ি নিয়ে আসিনি, হেঁটে যাব, চলো। আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে, তারপর তোমার আপনাদের কি খবর? আলহামদুলিল্লাহ, ভালোই। কথা হয় তোমার সাথে? এ বাবা, কেন হবে না, প্রতিদিনই হয়। তোমায় রেখে গেল কেন? আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ড থাকবো না, এখানেই থাকবো। উনি আসবে মাঝে মাঝে, এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই। আর উনি আমায় রেখে যায়নি, বরং আমার এখানে থাকারই কথা ছিল। আসিফ আর কিছু বলে না। মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কের সবটাই জানে সে। আবরারের চলে যাওয়া, আদ্রিতার সঙ্গে কথা না হওয়া, সব ব্যাপারে অবগত। তবুও আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল। ও একবার বলতে পারত, হ্যাঁ, আবরারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই, আমাদের কথা হয় না অনেক দিন, আমি ভালো নেই। আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত, আবারও আদ্রিতাকে পাওয়ার পায়তারা আটত। সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না। ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা। আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে। এখানেই দুজনের পথ চলা শেষ। এবার দুজনকে দুদিকে যেতে হবে। মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের দেখা যাচ্ছে। আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে, তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে। হেসে বলে, আবরার চৌধুরীর পাখি আপনি? আসিফও দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে তাকায় লোকটার মুখপানে। আদ্রিতা ভ্রুকুসকে কঠোর স্বরে জবাব দেয়,
আমার নাম আদ্রিতা, পাখি নয়। ম্যাম আমি বলছি। লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে, জাস্ট শাট আপ। আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে আপনার? নেক্সট টাইম যেন এমনটা না দেখি। বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা। লোকটা শুকনো ঢোক গিলে কলে থাকা আবরার তাসনিনকে বলে, স্যার আপনার পাখি ডেঞ্জারাস। অফিসে এসেছে আবরার। সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাচ্ছে, কিন্তু আবরার কলে ব্যস্ত। ইস্তিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে, হোয়াট এ রং উইথ ইউ আবরার তাসিন? আবরার তাকে থামিয়ে জবাব দেয়, সব কিছুর আগে আমার পাখিটির সেফটি প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিং থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুন, যাদের চায় না তারা চলে যেতে পারেন। পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতেই আবরার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ কয়েকদিন লেগেছে তৈরি হতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন সব কিছু ডিটেলস বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিং করেছে আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময়ে প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময়ের মোকাবেলা করা উচিত। কথাখানা আবরার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময়ে পাশে থাকবে, সাথে থাকবে। খারাপ সময়ে তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপ যাচ্ছে আবরারের। দুটো শোরুম পুড়ে ছাই হয়ে গিয়েছে। থাইল্যান্ডে একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আবরার তাসনিমকে বাঁকা নজরে দেখছে, হেনস্থা করার চেষ্টায় আছে। এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত। কিন্তু আবরার তাসনিন হারতে শিখেনি, সে জিতবে। জেতার লড়াইয়ে অনবরত ফাইট করে যাচ্ছে। সিয়াম, আমান, আহাদ এবং ইভানকেও সাথে রাখছে না। লড়াইটা আবরারের একার, তাই সে একাই ফাইট করবে। সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, শালা দারুণ একটা প্ল্যানিং করেছিস। এবার আবরার রাব্বা কি করে আমিও দেখব। আহাদ বলে, ভাই আমাদের শত্রুর অভাব নেই, আদ্রিতাকে এসবের মধ্যে না টানলে ভালো হতো। ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিংয়ে বাহাত ঢোকাবি না। সুইজারল্যান্ডে উইন্টার চলে এসেছে। হালকা শীতের আমেজ গোটা শহরের রূপটাই বদলে দিয়েছে। টনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, নিজ বাড়িতে ফিরে এসেছে। সকালের মিষ্টি রোদটা উপভোগ করতে ব্যালকনিতে এসে বসেছে টনি। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না তিনি। তার কক্ষের ব্যালকনি থেকে জুরিখ নদীর বিশাল ব্রিজটা দেখা যায় এবং সেই সাথে নিজের বাড়ির মূল গেটও দৃশ্যমান। হঠাৎ করে টনির নজর পড়ে গেটের পানে। আবরার তাসনিনের মার্সিডিস দেখা যাচ্ছে। কপালে ভাঁজ পড়ে টনির। টিশানকে উদ্দেশ্য করে বলে, আবরার তাসনিন? টনির কথা শেষ হওয়ার আগেই টিশান জবাব দেয়, আবরার তাসনিনের স্টোরি শেষ। AI ইউজ করে অশ্লীল ভিডিও বানিয়েছে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া। বাকিটা শেষ করার আগে টিশানের নজর পড়ে গেটের পানে। কালো রঙের গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আবরার তাসনিন। রোদ চশমা চোখে পড়ে বড় বড় পা ফেলে এগোতে থাকে বাড়ির দিকে। সাথে বন্ধুরা কেউ নেই, এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই এসেছে। আবরারকে দেখেই টনির গার্ডরা তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে। শত শত গার্ডদের সাইডে রেখে এগিয়ে যাচ্ছে আবরার। আশ্চর্য হয় টনি, কেমন নির্দ্বিধায় নির্ভয়ে এগিয়ে আসে আবরার। যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটাক হতে পারে, এই ভয়টাই যেন নেই তার মধ্যে। পাপা শুট করবো? টনি হাতে ইশারা না করে টিশান বিরক্ত হলেও কিছু বলতে পারে না। টনি ভাবে আবরার তাসনিন প্রোটেকশন ছাড়া এসেছে মানে তার মাথায় অন্য চিন্তায় আছে, সেটাই জানতে হবে। বাড়ির মেইন গেটে এসে কলিং বেল বাজে আবরার। মুহূর্তের মধ্যে তিশা দরজা খুলে দেয়। আবরারকে দেখে একটু অবাক হয় এবং পরের মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! আবরার তাসনিন আমাদের বাড়িতে। আবরার তিশার পানি তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না, বরং তাকে পাশ কাটিয়ে ভিতরে ড্রয়িং রুমে পেরিয়ে সিঁড়ি ভেঙে উপর তলায় উঠে একদম টনির কক্ষের বেলকনিতে গিয়ে টনির মুখোমুখি তার চোখে চোখ রেখে বলে, পেছন থেকে ছুরি মারে জিওর ক্যারেক্টার, আর সামনে থেকে অ্যাটাক করা আবরার তাসনিনের ক্যারেক্টার। টনি আবরারকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আবরার, আমরা বসে কথা বলি। পাপার সাথে বসে কি কথা বলবে? শালাকে এখানে শুট করে দিব আমি। আবরার টিশানের পানে শুভাকে তাকায়, কিচ্ছু বলে না।
টনির কলিজা কেঁপে উঠছে। আবরার এই দৃষ্টির মানেটা সে জানে। ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আবরারকে কিছু বলতে না দেখে টিশান আবার বলে উঠছে, শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? জানিস না তোর কোম্পানি জ্বালিয়েছি? এবার তোর বউ আছে না আদ্র? আদ্রিজা নামটা উচ্চারণ করতে পারে না তিশান। তার আগেই গলা চেপে ধরে আবরার। জিহ্বা বেরিয়ে আসতে জিহ্বার মধ্যে ছোট চাকু ঢুকিয়ে দেয়। পরপর গলা ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টিশান। মুহূর্তেই ফ্লোর গড়িয়ে পড়ে। টনি আতঙ্কে উঠছে, দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে বলে, আবরার কি করলে তুমি এটা? আবরার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে উঠছে, ওয়ার্নিং দিয়েছিলাম না আমার পাখির নাম মুখে আনা যাবে না। শি ইজ মাই প্রপার্টি। একটা মেয়ের জন্য? টনির কথা সম্পূর্ণ হওয়ার আগে আবরার সজোরে আঘাত করে দেয়ালে চিৎকার করে উঠছে, ইয়েস, একটা মেয়ের জন্য। ও একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবী চালিয়ে দিতেও পারি, যেভাবে এখন তোর বাড়িটা চালিয়ে দেব। টনির হাত পা কাঁপতে থাকে। আশেপাশে তাকে নিজের ফোনখানা খোঁজে। আজ করতে পারছে আবরার তাহসিন ভয়ঙ্কর কিছু করবে। টিশা দৌড়ে আসে। টিশানকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাঁপা কাঁপা গলায় বলে, টিশান ভাইয়া কি হয়েছে তোমার? আল্লাহ মামা, সিকিউরিটি অ্যাম্বুলেন্স কল করো। আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে। ইমা বেগম ফ্রিকুজকে আবরারকে দেখে বিড়বিড় করে বলে, এই সাইকোটা এখানে কেন? আমাদের ভুল হয়েছে আবরার, ক্ষমা করে দাও। বিড়বিড় করে বলে ওঠে। টনি আবরারের পানে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে। আবরার বাঁকা হাসে, নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয়, আবরারের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে দু আঙুলে চুটকি বাজায়। মুহূর্তে তার শখানেক গার্ড এগিয়ে আসে। টনির গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিতে থাকে টনির বাড়ির চারপাশে। আবরার তাসনিন মাথা তুলে একবার দেখে নেয় টনিকে। পরপরই দেশলাই আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে টনির বাড়িতে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়িটা। অশ্লীল ভিডিও আবরার তাসনিনের ক্যারেক্টার আঘাত এনেছে, তার জন্য তোর বাড়ি জ্বালায়নি। এই ভিডিও দেখে আমার পাখি কষ্ট পেয়েছে, সেই জন্য তোর বাড়িটা চালিয়ে দিলাম। কক্সবাজারের সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা। দৃষ্টি আসমান পানে, দু চোখ বেয়ে ঝরছে নোনা জল। সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছিল তার জামার একাংশ। তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। কিছুটা দূরে কিছু মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে। সেদিকে একবার তাকায় আদ্রিতা। মনের মধ্যে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমনভাবেই ওদের হাসি তামাশাও আদ্রিতার ভালো লাগছে না। গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই আবরার তাসনিনের একটা ভিডিও তার চোখে পড়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথিলিন অ্যারামেট এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আবরার। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ভিডিও। সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল আদ্রিতার। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। বাঙালি নারী সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না। আদ্রিতাও পারছে না, কোনোভাবেই মানতে পারছে না। রাতে ফেসবুক ডিলিট করে দিয়েছে। মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে সারা রাত। মনকে বুঝিয়েছে ইটস ওকে, যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেওয়া উচিত। কিন্তু মন তো মানছে না, বুঝতে চাইছে না সাধারণ কথাটা। হঠাৎ করে কেউ আদ্রিতার কাঁধে হাত রাখে। চমকায় সে। ওনার কোনা দিয়ে চোখ মুছে পেছনে তাকায়। আসিফকে দেখতে পায়। একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে, আপনি এখানে? আসিফ জবাব দেয়, সমুদ্র বিলাস করতে এসেছি। প্রত্যুত্তরে আদ্রিতা একটু হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না। আসিফ ওর নীরবতাকেই সায় জানায়। দুজনের মধ্যে কিছু মুহূর্ত পিনপিন নীরবতা বজায় থাকে। তারপর আসিফ বলে, আপনার তাসনিন এর ভিডিও দেখেছ? আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায়। আপনার তোমার বহুবার আঘাত করেছে, তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে। সে তোমার হাতও পড়িয়ে দিয়েছিল। তারপরও এই মানুষটাকে কেন এত ভালোবাসো? কি আছে তার মধ্যে? কেন তাকে ভুলে যাচ্ছ না, মুভ অন করছো না? আদ্রিতা আসমান পানে তাকিয়ে জবাব দেয়, তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে। তাকে ঘৃণা করে নতুন করে মুভ অন করার মতো অনেক অপশন আছে। যেমন সে কোনোদিনও আমার সাথে একটুও ভালো করে কথা বলেনি, একটু যত্ন করেনি, আমার কোনো ইচ্ছের মূল্য দেয়নি।
তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি, সর্বক্ষণ ধমকেছে, মেরেছে আর অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে, সেটা হলো আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার সব ভুল, কষ্ট দেয়া আমার কাছে এসবের কোনো মূল্য নেই। আমি আমি শুধু তাকে ভালোবাসি। এভাবে কতদিন চলবে? সে যদি কোনোদিনই না ফেরে? ফিরুক, আমি তার অপেক্ষা করি না। আর সে কখনো ফিরলেও আমি যাব না তার সাথে, তাকে গ্রহণও করব না, বাট ভালোবাসবো তাকে আমি যতদিন বাঁচবো। আর কিছু বলার মতো কারণ খুঁজে পায় না আসিফ। কি বলবে, কেন এসেছিল এখানে? আদ্রিতা কক্সবাজারে এসেছিল শুনে পাগলের মতো ছুটে চলে এসেছে। ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে, আদ্রিতার খারাপ সময় বন্ধু হয়ে পাশে থাকবে। কিন্তু কার পাশে থাকবে, কাকেই বা সান্ত্বনা দেবে? সে নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে। গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে আবরার। আদ্রিতা এবং আসিফের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে। রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। রাগ হচ্ছে কারণ আদ্রিতার পাশে আসিফ দাঁড়িয়ে আছে, আর হাসি পাচ্ছে কারণ আদ্রিতার কথাগুলো শুনে ফেলেছে। বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে। তবে আবরার সেই অভিমান ভাঙানোর মতো মানুষ নয়। সিয়াম সেই কখন থেকেই উকিঝুঁকি মেরে যাচ্ছে। বেশ কয়েকবার আবরারকে ডেকেছেও, কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। এবার অধৈর্য হয়ে আবরারের কান থেকে হেডফোনখানা খুলে নেয় এবং বলে, আবার আসিফ শালা কিন্তু আমারে পটাই নিবে, কিছু কর। আবরার নিজের ফোনখানা হাতে নেয়, অনলাইনে ঢুকে টিকিট বুক করতে করতে বলে, 6 ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই। সিয়াম ব্রুকুসকে বলে, এত জায়গা থাকতে বেডরুমেই কেন? গার্ডেনে রোমান্স বেশ জমে। ওকে, তাহলে নেক্সট মিশন গার্ডেন। একটানা 9 দিন ঝুম বৃষ্টির পরে আজকে আসমানি রোদের দেখা মিলেছে। খা খা রোদ্দুরে প্রকৃতি সেজেছে নতুন রূপে। আদ্রিতার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। বনানী কবর স্থানে মায়ের কবর দেয়া হয়েছিল। আদ্রিতা সকাল সকাল সেখানেই উপস্থিত হয়েছে। মায়ের কবরের পাশেই কিছু মুহূর্ত বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মনটা বড্ড খারাপ। মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়লে বুকের ভেতরটা কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণায় কলিজা হাঁসফাঁস করে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয়। কক্সবাজার থেকে ফিরে এসেই আতিয়া বেগম এবং আদ্রিতা চৌধুরী বাড়িতে ফিরে গিয়েছে। বড়মা মেজমা তারা বেশ খুশি হয়েছিল। বড়মা তো বলেই উঠল, কি রে আদ্রিতার, তোর অ্যানি কোথায়? আদ্রিতা মলিন হেসে জবাব দিয়েছিল, স্বপ্নের শহর সুইজারল্যান্ড আমার থেকে আমার অ্যানিকে কেড়ে নিয়েছে। এটা নিয়ে বড়মা আফসোস করলেও কিছুক্ষণ এসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে যায় আদ্রিতা। জুতো জোড়া বাইরে রেখে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে আলোচনা বসেছে। আবরারের বড় চাচু মোদাহার এবং মেজো চাচু মোতালেব বাসায় এসেছে। তাদের স্ত্রী রাজিয়া এবং আসিয়া, বড়জনের এক ছেলে তুহিন এবং মেজোজনের এক মেয়ে তিথি, সকলেই উপস্থিত। আদ্রিতা একটু অবাকই হয় সবাইকে একসাথে দেখে। সাধারণ এই বাড়িতে সকলে একসাথে আলোচনা বা গল্পগুজব করে না, ব্যস্ত মানুষ কিনা। আদ্রিতাকে দেখে মোতালেব বলে ওঠে, ওই তো অদ্রিতা চলে এসেছি, এসো তোমারই অপেক্ষায় আছি। আদ্রিতা একটু হাসার চেষ্টা করলেও এগিয়ে আসে। তিথির পাশে বসে। আশেপাশে আতিয়া বেগমকে দেখা যাচ্ছে না, কোথায় গেল সে? রাজিয়া বলে, আদ্রিতা, তোর কপাল খুলে গেছে, আবার কল করে তোর কথা জানতে চেয়েছিল। আদ্রিতা ভ্রু কুঁচকায়। ওহো, এর জন্যই এখানে আলোচনা চলছে। মোতালেব বলে, জানতে চেয়েছিল, কি বলেছো? আবরার তাসমিন প্রপোজাল দিয়েছে, তোমার বিয়ের দিন ঠিক করে ফেলেছি আমরা। আদ্রিতা একটু অবাক হয়ে বলে, বিয়ে? তিথি উৎফুল্ল স্বরে জবাব দেয়, হ্যাঁ রে বিয়ে। আবরার ব্রো তোকে বিয়ে করবে এই মাসের 27 তারিখে। গোটা শহর লাইটিং করা হবে, অনেক মানুষদের ইনভাইট করা হবে। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রো ঠিক বিয়ের দিন বাংলাদেশে আসবে। প্রথমে তার প্রাইভেট প্লেনে বাংলাদেশ এয়ারপোর্টে নামবে, তারপর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে। ভাবতে পারছিস, ইতিহাসে বোধহয় এটাই প্রথম বিয়ে হবে যে বর সুইজারল্যান্ড থেকে বিয়ে করতে আসবে তার ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে। আই এম সো এক্সাইটেড। আদ্রিতা স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি তাকে বিয়ে করবো না, মানা করে দিও তাকে। আসিয়া বলে ওঠে, বেশি কথা বলিস না তুই, এমনিতে তো এতিম, বাবা নেই মা নেই, পড়ে আসিস আমাদের ঘাড়ে।
বাকিটা শেষ করার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আপনাদের ঘাড়ে বসে খায়নিও, ঠিক করে কথা বলুন। আর ও এতিম নয়, আমি আছি আদ্রিতার জন্য। মোতালেব বুঝতে পারে আতিয়া রেগে গেছে। এই মুহূর্তে ওদের রাগানো যাবে না। একটু আগে 5 কোটি টাকা এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। আদ্রিতাকে বিয়ে শপিং করানোর জন্য টাকাগুলো পাঠিয়েছে আবরার। বিয়ে শেষ হওয়া অবধি কত কোটি টাকা পাঠাবে তার কোনো হিসেব নেই। সেখান থেকে কিছু টাকা মেরে দেওয়ারই প্ল্যানিং রয়েছে তার। এখন এদের রাগিয়ে দিয়ে টাকাগুলো হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই পরিস্থিতি সামাল দিতে উনি বলেন, ভাবি আপনি রেগে যাচ্ছেন কেন? ও সেভাবে বলেনি। একদিন তো আপনার ওকে মেনে নেয়নি, এখন মেনে নিচ্ছে, তখন তেরামিনা করাই ভালো। তুহিন বলে ওঠে, বাবা ঠিক বলেছে। আদ্রিতা নিজের বরকে দ্বিতীয়বার বিয়ে করতে কি সমস্যা তোর? নাকি আসিফ আদনানের প্রেমে পড়ে গিয়েছিস, তাকে বিয়ে করতে চাস? আদ্রিতা আশ্চর্য হয়ে বলে ওঠে, আমি ওনাকে নিয়ে এসব ভাবিনি কখনো। না ভাবলে বিয়ে করে নে। আদ্রিতা জবাব না দিয়ে নিজের কক্ষে চলে যায়। রাজিয়া বিরক্ত স্বরে বলে, এর ভাব দেখতে পারবো না আমি। ওর থেকে অনুমতি নেওয়ার বা কি আছে? শোনো ভাবি, হয়তো আদ্রিতাকে বিয়ে করতে বলো, নয়তো তোমরা আলাদা বাসা নিয়ে নাও। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতা দরজা বন্ধ করে খানিকক্ষণ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন যাবৎ কলেজেও আসিফ এবং তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে, আবরার তাসনিনের প্রাক্তন ওয়াইফ এবার আসিফ আদনানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবে। আদ্রিতা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায়। সব রাগ জমা হয় আবরার তাসনিনের উপর। খুব করে তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে। 4টে কথা শুনিয়ে দিতে পারলেই শান্তি লাগবে, সেটা ভেবে কল করে আবরার তাসনিনের হোয়াটসঅ্যাপে। প্রথমবার রিং হতেই কলখানা রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে সিয়ামের মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? আমি তোমার ছেলে সিয়াম বলছি, চিনতে পেরেছো? আদ্রিতা মনে মনে সালাম ফেরায় এবং কঠিন স্বরে বলে, আপনার বন্ধু কোথায়? তাকে কল দিন। ওপাশ থেকে আমান বলে ওঠে, আমাদের বন্ধু ফার্মেসিতে গেছে, সামনে বিয়ে তো ওই একটু। বাকিটা শেষ হওয়ার আগেই আহাদ আমানের মাথায় চাটি মারে এবং বলে, শালা, এটা আমাদের মা হয়, ভুলে গেছিস? আমান ইনোসেন্ট স্বর বলে, আজীব, আমি বলবো কেন? সত্যি আব্বা ফার্মেসিতে গেছে স্যাভলন ব্যান্ডে ছাবি আনতে। আদ্রিতা বলে, উনি আসলে কল করতে বলবেন, কথা আছে। সিয়াম কবিতার স্বরে বলে, বলবে কথা আম্মা আমার গুণধর আব্বার সাথে, করবে তারা রোমান্টিক আলাপ 2 দিন পরে বাসর বলে। আমি সিয়াম ভালো মানুষ, পাতবো না কোনো আড়ি। আমান একটা জাতশালা, সে মারবে না কোনো বারণ তারই। আদ্রিতা কবিতাখানা শুনেই কল কাটে। রাত 12টা বেজে 45 মিনিট। আদ্রিতার ফোনখানা বেজে চলেছে বেশ কিছুক্ষণ যাবৎ। ইচ্ছে করে সে রিসিভ করছে না। আবরার তাসনিন একটু বুঝুক অপেক্ষায় থাকতে কেমন লাগে। তবে এখন একটা মেসেজ এসেছে, পিক আপ দ্য কল, আদারওয়াইজ আই উইল ইট ইউ। শুকনো ঢোক গিলে আদ্রিতা চট করে কল রিসিভ করে। শুনুন আবরার তাসনিন, আপনি যা চাইবেন তাই হবে না। কি নাটক শুরু করেছেন আপনি? এত নাটক কিভাবে করতে পারেন? আপনার নাটক দেখার সময় নেই আমার। কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। আমি আপনার বাকিটা শেষ করার আগেই আবরার বলে, হোয়াট ইজ বিয়ে? মানে বিয়ে কি সেটা আপনি জানেন না? আবরার ফোঁস করে শ্বাস টানে, বালিশে মাথা রেখে বলে, হুম, জানো। দেখুন আবরার, ফাজলামো করছি না আমি। আপনি সোজা কথা শুনুন, আমি বিয়ে করব না আপনাকে। আপনার উপর থেকে মন উঠে গেছে আমার। আমিও মানুষ, পুতুল নই আমি। ওহো পাখি, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। তুমি চাইলেও বিয়ে হবে, না চাইলেও বিয়ে হবে। সো প্লিজ স্টপ দিস ড্রামা। সেটাই, আপনার হাতের পুতুল আমি। পাখি লিসেন টু মি, তোমাকে রেখে সুইজারল্যান্ড ব্যাক করেছি তোমার জন্য। তুমি চেয়েছিলে কোনো ঝামেলা না হোক, হ্যাপি লাইফ চাই তোমার, আমি সেটাই করেছি। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্যান্ডেলের লোকজন সাজানো শুরু করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে। আজকে বিকেলে সকলেই শপিং করতে বের হবে। আবরারের ইচ্ছে আদ্রিতার তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে, কিন্তু আদ্রিতার ইচ্ছে সে লেহেঙ্গা পরবে।
এই তো সকালের ঘটনা। আদ্রিতা গোসল সেরে সবে কক্ষে প্রবেশ করেছে, তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে মেসেজ আসে। ভেজা তোয়ালে চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদ্রিতা। হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে। সঙ্গে সঙ্গে কল করে আদ্রিতা। রিসিভ হতেই বলে, আমি তো বিয়ে করব না, শাড়ির পিক দেখিয়ে কি হবে? আবরার ঘুমও ছিল। কলের শব্দে ঘুম হালকা হয়। ঘুমো ঘুমো চোখে কলখানার রিসিভ করে কানে তুলেছে। আদ্রিতার এমন কথার শব্দে বলে, ইউর ফল্ট আফটার আর 365 ডেজ মুভি লিঙ্ক পাঠাচ্ছে। কি এগুলো? মুভি তোমার কাছে আসবে, শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয়। কিসের কোঅপারেট? রোমান্সের সময় অটিস্টিকের মতো বিহেভিয়ার না করে এসব মুভির হিরোইনদের মতো করবে। আপাতত ঘুমাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। বলেই কল কাটিয়ে আবরার। সাথে সাথে আবার নোটিফিকেশন আসে, সত্যি মুভির লিঙ্ক দিয়েছে। আদ্রিতা খাটে বসে, কৌতূহলবশত লিঙ্কে ঢুকে পড়ে। ইউর ফল্ট মুভিখানা ওপেন হয়। আদ্রিতা একটু টেনে দেয়, দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে। নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়ল। তারপর সেখানেই আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায়। চোখ বন্ধ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে ওঠে। তাই বলে বাড়ির সামনে গেটের কাছে এসব মুভি আবরার তাসনিম নামক পুরুষটিকে অসভ্য, অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে। অতি দ্রুত এসব মুভির লেখকদের থামাতে হবে, না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে আরিফ এবং তার সন্তানদের দাওয়াত করা হয়েছে এ বাড়িতে। আদ্রিতার সবজি কাটছেন, আতিয়া বেগম পোলাও রান্না করছে, আসিয়ার রাজিয়া বেগম দেশি মুরগির চামড়া ছিলছে। এক পর্যায়ে আসিয়া বলে, এখন জগ মানতেই হবে। আদ্রিতা, তোর কপাল ভালো, না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে আসতো। রাজিয়া বলেন, বুঝেন না ভাবি, আদ্রিতাকে আবরারের গলায় ঝুলিয়ে দিবে বলেই তো ছোট ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। কি চালাক মহিলা। আমার ভাইয়ের মেয়ে তানা কত ভালো সুন্দরী, তারে বিয়ে করলে আবরারের ভালোই হইতো। আতিয়া বেগম শুনে যায়, তবে জবাব দেয় না। আদ্রিতার বিরক্ত লাগে। অন্যায়ের প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে, আর প্রতিবাদ করে বেয়াদব উপাধি দিয়ে দেয়। এতকাল চুপ করে সহ্য করতে শিখিয়েছে, বলেছে তাদের বাড়িতে থাকছো, কিছুই বলা যাবে না। কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে না। দু একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে, যেমন এই মুহূর্তে। জোর করেও নিজেকে আটকাতে পারছে না। অতঃপর মৃদু হেসে বলেই ওঠে, বড় মামি আবরার তাসনিমের লিগ্যাল ওয়াইফ। সে হয়তো কোনো কারণে মানতে চাচ্ছিল না, কিন্তু এটা তো মানতেই হবে। আমার সাথেই সে ভালো থাকবে, আর মা তো তার ছেলের ভালোটাই দেখবে, তাই না? সে যদি নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে, তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে, এটা তো কোনো অন্যায় নেই, এটাতে পাপ তো আর করেনি। আসিয়া রেগে বলে ওঠে, দেখেছিস দেখেছিস, বিয়ে ঠিক হতে না হতে কেমন ওরা শুরু করছে। ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড় লোক হয়ে যাচ্ছে, এখন আর মাটিতে পা পড়বে না। আদ্রিতা আঙ্গুল তুলে বলে ওঠে, আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড় মা। বাংলাদেশের 10 জন বড় বিজনেসম্যানের মধ্যে আমার বাবা একজন ছিলেন। তাছাড়া আমার হাজব্যান্ডের সফলতা এবং সম্পদের কথা আপনাদেরকে বলে দিতে হবে না, জানেনই তো আপনারা। রাজিয়া বলে ওঠে, চাপকে তোর মুখ ভেঙে দিব আমি। কি বলতে চাস? তোর বাবা বড় লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক? আমরা ছোট ঘর থেকে এসেছি। হ্যাঁ, আপনারা ওই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমাকে সম্মান না দিলে আমি আপনাদেরও সম্মান দেব না। তাছাড়া ভুলে যাবেন না, এটা আমার স্বামীর বাড়ি। বলে আদ্রিতা চলে যায়। কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে কথা বাড়াতে চাচ্ছে না সে। আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছে, যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পায়নি। আসিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছে মতো বকা দিতে থাকে আদ্রিতাকে। কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে, তার কোনো হিসাব নেই। আবরারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ড। আগের কোম্পানি থেকে 3 গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে। 5টা শোরুম এবং ড্রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় 2টো কর্মস্থল এবং 5টা অফিস রুম নিয়ে বিল্ডিংটা সাজানো হয়েছে। গেটের সামনে বড় বড় করে লেখা তাসিন ফ্যাশন হাউস। আবরার তার কেবিনে বসে আছে, মনোযোগ সামনে থাকা মনিটরের পানে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিয়াম। দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে ফেলে। জীবন আমার দুঃখে ভরা, নাই কোনো মেয়ের ছায়া,
ভালোবেসে কেউ ডাকে না বাবু, কারো পিড়িতে হলাম না কাবু। ওরে সিয়াম তুই মারাত্মক কালা, তোরে মন দিবে না কোনো শালা। আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে। স্টপ ইউর ফাকিং ড্রামা, বিরক্ত লাগছে। সিয়াম হামি তুলে বলে। এগুলো হলো কবিতা, তোর মতো রসকসহীন মানুষ বুঝবে না। কাজের কথা শোন, টনির মাইয়া বাচ্চা আছে, সে আসছে এখানে, জব করতে চায়, কি করবে বল? আবরার চমকায় না, যেন সে জানতো এমনটাই ঘটবে। মনিটরে চলমান ভিডিও পজ করে শান্ত স্বরে বলে। তাকে এখানে ডাক। সিয়াম মাথা নাড়িয়ে কল করে আমানকে। কিছু মুহূর্তের মধ্যেই তিশা সেখানে উপস্থিত হয়, তার সাথে আমানও আসে। তিশা বাইরে থেকে দরজায় নক করে মিষ্টি স্বরে বলে, মে কামিন। সিয়াম অনুমতি দেয়। তিশা এবং আমান ভেতরে ঢোকে। সিয়াম ভ্রু কুঁচকায়। আমানের মুখটা কেমন চকচক করছে। এই মাইয়াকে দেখে আবার প্রেমে টেমে পড়ে গেল নাকি? আগুনে দিলে হাত পুড়ে হবি ছাই। টুনটুনি পাখি নাইজার, তার কন্যা হয়ে কেমনে তোর ভাই? আগে আগে নজর সরা, আমি সিয়াম আছি তো, সুন্দর মায়া দিব খুঁজে, চিন্তা করিস না তো। তিশা ভ্রু কুঁচকে তাকায় সিয়ামের মুখপানে। কবিতার আগামাথা কিছুই বোঝেনি সে। আমান চোখের ইশারায় সিয়ামকে থামতে বলে, কিন্তু সিয়াম কি থামবে? কখনোই না। সে দ্বিগুণ উৎসাহে নাক কুঁচকে বলে ওঠে, আমান বাদ দিলি কেন তুই? ইস কি গন্ধ! শালা তুই কি ছাগল পচা গেছিস? কুত্তা মারা গন্ধ কেন ভাই?